মমতা ব্যানার্জি একটা রাজনৈতিক দলের নেত্রী, তিনি যে খুব সত্যি কথা বলেন বা ঠিক কথা বলেন এরকম না। দেখুন, রাজ্যে যে পরিবর্তন দরকার এটা অনেকে বুঝছে, কিন্তু পরিবর্তন করতে গেলে কি করতে হবে? যে বাংলা জানে না তাকে বাংলা শেখাচ্ছে, যে ইংরেজি জানে না তাকে ইংরেজি শেখাচ্ছে, তাহলে আমাদের ছেলে মেয়েগুলোর কী অবস্থা হবে? এর আগেই তো আপনারা দেখেছেন যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, ভোট রেগিং হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, অপরাধ হচ্ছে। তা কোনো বিজেপি ক্যান্ডিডেটকে মুসলমানরা ভোট দিতে চান কিনা এটা দেখতে হবে। যদি না চান তাহলে কোনো মুসলমান ক্যান্ডিডেটকে প্রার্থী করে বিজেপির লাভ কী হবে? উনি বলছেন না যে এই ভিডিওতে যে কথাটা সেটা ওনার নয়। উনি যেটা বলতে চাইছেন যে উনি যতটা কথা বলেছেন তার খানিকটা কেটে খানিকটা দেখানো হয়েছে বা একটা দেখানো হচ্ছে না। দেখুন, এখানে অন্য প্রান্তে কার সঙ্গে তিনি কথা বলছেন সেগুলো কিছু দেখানো হয়নি, এবং সত্যি ভিডিওটাতে কার সঙ্গে কথা আমরা তো জানি না। তা এখন ভোটে দেখুন, দুর্নীতি নিয়ে খুব বেশি প্রভাব পড়ে বলে আমি দেখিনি। কারণ এর আগে যখন নারদা স্ট্রিং বেরিয়েছিল তখন আপনারা দেখেছিলেন যারা হাতে করে টাকা নিয়েছিল তাদেরকে প্রার্থী করেছিল তৃণমূল, এবং তৃণমূল নেত্রী বলেছিলেন যে আমি আগে জানলে করতাম না, ভয় পেয়েছিলেন যে তার প্রভাব খারাপ হবে। কিন্তু তারা যখন জিতে গেলেন তখন তিনি সে কথা আর বলেননি, পরবর্তীকালে তাদেরকে আবার প্রার্থী করেছেন, পদও দিয়েছেন। অতএব আমাদের দেশের লোক যে দুর্নীতিকে খুব বেশি ঘৃণা করেন, যারা দুর্নীতি পরায়ণ তাদের ভোট দেন না, এরকম আমি দেখিনি। পার্থ চ্যাটার্জি যেভাবে অ্যারেস্ট হয়েছিলেন আপনারা জানেন, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং ওনার বান্ধবীর বাড়িতে যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছিল, তো এই টাকাগুলো তো কোনো সৎপথে রোজগার করা টাকা নয়। তো স্বাভাবিকভাবে এই টাকাগুলো ইডি তদন্ত করে কি? অপরাধের টাকার লেনদেন নিয়ে তারা তদন্ত করে, তো তারা তদন্ত করতেই পারে। কিন্তু এখনও তার বিচার শুরু করে তাকে তো জেলে পাঠানো যায়নি। তিনি যতদিন ছিলেন সেটা হাজতে ছিলেন। আমরা যদি দেখতাম যে বিচারটা করে তাকে জেলে পাঠানো যেত। এখন যদি কোনো দল তার সঙ্গে জোট করেছেন, তিনি যদি বোঝেন যে যা ঘটছে তাতে তাদের ক্ষতি হবে, তাহলে তো তারা থাকবেন না, সেটাই স্বাভাবিক। রাজনীতিতে তো সব কিছু সম্ভব। এখন তো ভিডিও তৈরি করা যায়, কিন্তু যাকে নিয়ে ভিডিওটা তৈরি তিনি যদি বলেন যে এটা ফেক ভিডিও, কি এটা তৈরি করা ভিডিও, এটা আমার ভিডিও না, তাহলে সেটা নিয়ে মন্তব্য করা সমীচীন হবে। তার আগে বলা ঠিক হবে না যে এটা ফেক। মমতা ব্যানার্জি একটা রাজনৈতিক দলের নেত্রী, তিনি যে খুব সত্যি কথা বলেন বা ঠিক কথা বলেন এরকম নয়। তিনি বেশিরভাগ সময় বেঠিক কথা বলেন, বেশিরভাগ সময় মিথ্যা কথা বলেন। অতএব তার কথাতে গুরুত্ব দেওয়ার খুব বেশি দরকার নেই, এবং বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে উনি কখনো খুব ভালো কথা বলেছেন এরকম আমাদের জানা নেই। না, তো দিয়ে সুপ্রিম কোর্টে যখন অর্ডার হয়েছে দিতেই হবে। ও খুব জোর একটু দেরি করতে পারে, কিন্তু না দিয়ে পারবে না। দেখুন, রাজ্যে যে পরিবর্তন দরকার এটা অনেকে বুঝছে, কিন্তু পরিবর্তন করতে গেলে কি করতে হবে সেইটা আমি খুব ভালো করে আলোচনা করেছি। এই যে দেখুন, এই জায়গাটা সব থেকে সম্ভব। কীভাবে সম্ভব? আবার পিছনে দেখুন যে আমাদের যে পিক বা ব্লাড যেগুলো লিখেছি, যে ডাকিনি হটান মানুষ বাঁচান, তো এইটা করতে হলে যে আমাদের যে বুথ লেভেলে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে ভোটাররা যাকে ভোট দিতে চাইছেন তাকে যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে। কিন্তু আমাদের এখানে সেটা করা খুব শক্ত। কারণ আপনি যতই কেন্দ্রীয় বাহিনী আনুন, যাদের অধীনে দিচ্ছেন তারা যদি তাদেরকে সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে তাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। এবং আপনি যে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশ অফিসারদের নিযুক্ত করছেন, তারা যদি নিরপেক্ষভাবে সক্রিয়তার সঙ্গে কাজ না করেন তাহলে ভোট সুষ্ঠু এবং অবাধ হতে পারবে না। মানুষের আরও ক্ষতি হবে। যেমন ধরুন, আপনি নিয়োগ দুর্নীতি দেখছেন। প্রথমত যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না, যারা অযোগ্য তারা চাকরি পাচ্ছে। দ্বিতীয়ত ভাবুন, আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে তাহলে যে অঙ্কটা অঙ্ক জানে না সে তাকে অঙ্ক শেখাচ্ছে,
যে বাংলা জানে না তাকে বাংলা শেখাচ্ছে, যে ইংরেজি জানে না তাকে ইংরেজি শেখাচ্ছে, তাহলে আমাদের ছেলে মেয়েগুলোর কী অবস্থা হবে? আপনি আরজিকর দেখেছেন, আমাদের ঘরের একটা ছেলে মেয়ে একজন এমবিবিএস পাস করলো, তারপর সে পোস্ট গ্রাজুয়েশন পড়তে গেল, তাকে যদি রাজধানীর বুকে একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ করে খুন করে দেয়, তাহলে আমার আপনার বাড়ির মেয়েকে ডাক্তারি পড়তে কোন ভরসায় পাঠাবো? আপনি ল কলেজে দেখুন, আইন যারা পড়ে তারা জজে হন, অন্তত অ্যাডভোকেট হন, তো সেই একটা মেয়েকে দিনের বেলায় ল কলেজে ধরে ধর্ষণ করছে কারা? যারা শাসক দলের প্রশ্রয় আছে। 11টা মামলার পরও তাকে ওই কলেজে নিয়োগ করা হয়েছে। তো আমার মেয়েকে আমি কোন ভরসায় সেখানে পড়তে পাঠাবো? তো পরিবর্তন দরকার, এ ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু এই পরিবর্তনটা করতে হলে সাধারণ ভোটাররা যাতে যাকে চাইবে, যাকে ভোট দিতে পারে, তার ব্যবস্থাটা করতে হবে। আমি আমার বইয়ে সেইটা বোঝানোর চেষ্টা করেছি, সেটা করা খুব সহজ কাজ না। যারা রিগিং করে, যেমন ধরুন প্রযুক্তি যেমন উন্নতি হয়, অপরাধীরাও সে প্রযুক্তি ব্যবহার করতে শুরু করে। তো আপনি যেটা বলছেন, এরা প্রযুক্তি যখন ব্যবহার করবে, তো রিগাররা তারা তো বদমাস, গুন্ডা বদমাস, ভালো লোকরা তো ভোট রিগিং করতে যায় না, ভদ্রলোকরা, তো তারাও এই প্রযুক্তিটাকে কী করে হারাবে সে উদ্ভাবন তারা গবেষণা করে বের করবে, এবং সেটা তারা করবে। যে মানুষগুলো ভোটের ডিউটিতে থাকবেন, আমি বলছি যে রিটার্নিং অফিসার, তারপরে ধরুন একটা ভোটকে শান্তিপূর্ণ করার জন্য সেক্টর অফিসার থাকে, আরও অন্য অফিসার থাকে, তারা যদি সক্রিয়ভাবে কাজ না করে, তারা যদি নিরপেক্ষভাবে কাজ না করে, প্রিজাইডিং অফিসার যদি নিরপেক্ষভাবে কাজ না করেন, পোলিং অফিসার যদি নিরপেক্ষভাবে কাজ না করেন, পুলিশ অফিসাররা যদি নিরপেক্ষভাবে কাজ না করেন, তাহলে এটা করা সম্ভব নয়। প্রতিশ্রুতি দেওয়া এক জিনিস, আর বাস্তবের মাটিতে গিয়ে সেটা করা অন্য জিনিস। এর আগেই তো আপনারা দেখেছেন যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, ভোট রিগিং হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, অপরাধ হচ্ছে, তারা অপরাধের দর্শক। তো সেরকম করে তো বাহিনী নিয়ে কোনো লাভ নাই। আমি আবারও বলছি, রিটার্নিং অফিসার থেকে আরম্ভ করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসাররা যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে সুষ্ঠু অবাধ ভোট করা সম্ভব নয়। দেখুন, পুরো তদন্ত না করে আমার পক্ষে তো কোনো মন্তব্য করা সম্ভব নয়। আমাদের জানেন যে একটা কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি, সেখানে লোক কাজ করে, তো তিনি সেখানে কাজ করেছেন কিনা তিনি বলতে পারবেন, এবং তাকে যারা খুব ভালোভাবে জানেন তারা বলতে পারবেন। যারা জানেন না তাদের পক্ষে এটা নিয়ে মন্তব্য করা উচিত নয়। এগুলো দুটো দিক আছে। বিজেপি যদি বুঝতো যে মুসলমান ক্যান্ডিডেট দাঁড়ালে তাদের জেতার সম্ভাবনা আছে, তাহলে বিজেপি মুসলমান ক্যান্ডিডেট দাঁড় করাবে না, এটা আমি মনে করতাম না। কিন্তু বিজেপি যদি দেখে যে কোনো মুসলমান ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে তারা জেতানোর কোনো সম্ভাবনা দেখছে, তাহলে তারা দাঁড় করাবেন কেন? এটার অন্য দিকটাও আছে, যে দেখুন বিজেপি সম্পর্কে এখানে মুসলমানদের যে ধারণা, তারা কোনো বিজেপি ক্যান্ডিডেটকে মুসলমানরা ভোট দিতে চান কিনা এটা দেখতে হবে। যদি না চান, তাহলে কোনো মুসলমান ক্যান্ডিডেটকে প্রার্থী করে বিজেপির লাভ কী হবে? অতএব উভয় দিক থেকে এটা বিচার্য, একটা দিক থেকে শুধু না। সেটা তো নির্ভর করে সেখানে নেতাদের সঙ্গে সেখানকার লোকদের ধারণা কীরকম। যদি তারা মনে করে যে তাদের হাতে ন্যায় বিচার পাবে, তাহলে সেখানে তারা তাদেরকে ভোট দিতে পারে। কোথাও তারা যদি সঠিকভাবে বোঝেন, অথবা তাদেরকে বোঝাতে কেউ সমর্থ হয় যে বিজেপিকে ভোট দিলে অসুবিধা হবে, তাহলে তারা বিজেপিকে ভোট দেবেন না। এবং এখানে যে রাজ্যের শাসক দল আছে, তারা তো এতদিন সেই করেই ক্ষমতায় আছে। দেখুন, এটা তো আমাদের দেশের দুর্ভাগ্য যে আমরা একই দেশে থাকি, একই বাতাসে নিঃশ্বাস নিই, একই মাটি থেকে উৎপন্ন খাবার খাই, কিন্তু আমাদের মধ্যে এতটা বিরোধ যে আমাদের দেশটাও ভাগ করতে হয়েছে। তো আমার যে বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক, এটা নিয়ে আমি লিখেছি যে গ্রামের সাধারণ মানুষরা যে রোগে আক্রান্ত নয়, শহরের লেখাপড়া জানা শিক্ষিত লোকেরা সেই রোগে আক্রান্ত। তো এই রোগটা সারানো খুব শক্ত। একবার যখন, এবং ব্রিটিশরা আমাদের দেশ যখন শাসন করেছে, তারা নিজেদের শাসন ক্ষমতা বজায় রাখার জন্য এটাকে যতটা পারে বাড়িয়েছে।
এবং আমরাও এখন বিভিন্ন রাজনৈতিক দল এই বিভেদটা বাড়িয়ে ভোট করতে চাইছি, এই বিভেদটা কমিয়ে ভোট করতে চাইছি না, যার ফলে এই সমস্যার সমাধান হচ্ছে না। দেখুন, গণতান্ত্রিক দেশের তিনি নাগরিক, যে রাজনৈতিক দল তার ভালো লাগে সেখানে তিনি দাঁড়াতে পারেন, এটাতে কোনো অন্যায় নেই। এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এর আগে আমি রিজওয়ানুর রহমানের কাণ্ড দেখেছি, যে রিজওয়ানের বাড়ি থেকে একজন এখানে কাউন্সিলর হতে না পারলেও বাইরে গিয়ে এমএলএ হয়েছেন, তার সুবিধা অনেক তিনি ভোগ করেছেন, কিন্তু রিজওয়ানের প্রতি যে অন্যায় হয়েছিল তার কোনো বিচার হয়নি। কিন্তু তিনি যদি এমএলএ হবেন কিনা আমি জানি না, যদি হনও তাহলেও যে অভয়ার বিচার কিছু পাবেন এরকম আমি মনে করি না।